আসসালামু আলাইকুম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কায়সার আব্দুল্লাহ। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতা নিয়ে আমরা আহ, আবারও অনলাইনে চলে এসেছি। আমাদের আজকের আহ, আহ, আলোচনার বিষয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ও তার ব্যবহার। আমাদের আজকের বিষয়ের উপরে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়েছেন সরকারি মসজিদ মেমোরিয়াল সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অভিক মল্লিক, সরকারি সিটি কলেজ খুলনা থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ খান এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নওরিন তাসনিম। এছাড়া আমাদের সাথে অতিথি বক্তা এবং বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মানিত কিউরেটর জনাব সুকল্যাণ বাসার স্যার। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি। শুরুতেই আজকের বিষয়ের উপরে কথা বলার জন্য অভিক মল্লিককে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত জনপ্রিয় বিজ্ঞান শিক্ষার আসরে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি অভিক মল্লিক, সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার। ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে ক্যালকুলাসের একটি অন্যতম প্রধান শাখা। ক্যালকুলাস একটি গণিতের অন্যতম জনপ্রিয় শাখা যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে স্যার আইজাক নিউটন এবং গটফ্রিড লিবনিজের হাত ধরে। ক্যালকুলাসকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, তথা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাস আজকে আমার আলোচনার বিষয় এবং তার ব্যবহার সম্পর্কে জানার আগে আমাদের সামান্য জেনে নিতে হবে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আসলে কি জিনিস সেটা এবং সেটা ব্যবহার হয় কিভাবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস মূলত কোনো কিছুর পরিবর্তনকে হিসাব করে, অর্থাৎ কিনা আমাদের চারপাশে যখন আমরা দেখি প্রতিটা জিনিসই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একটি গাছের বৃদ্ধি থেকে শুরু করে একটি বাসের গতি অথবা আমাদের পৃথিবীর গতি সবকিছুই প্রতিনিয়ত পরিবর্তনশীল। এবং শুধু যে গতি তাই নয়, ত্বরণ এবং অন্যান্য অনেক রাশি রয়েছে যেগুলো পরিবর্তনশীল এবং এগুলোর পরিবর্তনটা হিসাব করা খুবই জরুরি। ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস মূলত এটাই হিসাব করে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস মূলত অতি ক্ষুদ্র সময়ে কোনো ফাংশন অথবা অপেক্ষকের পরিবর্তনটাকে হিসাব করে এবং এটা কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে। কোনো ফাংশনকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করি তখন তাকে আমরা বলে থাকি তার ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ কিনা প্রথম ডেরিভেটিভ বা প্রথম ডিফারেন্সিয়াল, এবং এটি মূলত ওই ফাংশনটির পরিবর্তনের হারকে নির্দেশ করে। এটির ব্যবহার কিরকম হতে পারে চলুন সেটা দেখে আসি। পদার্থবিজ্ঞানে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার অত্যন্ত ব্যাপক এবং আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু দাঁড়িয়ে রয়েছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটি প্রচুর ব্যবহারের উপর। যেমন ধরা যাক আমাদের চারপাশে রয়েছে অনেক বস্তু যেগুলোর গতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেমনটি আমি বলেছিলাম যে একটি বাসের গতি থেকে শুরু করে আমাদের পৃথিবীর গতি, এমনকি আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের গতি যেটা কিনা মহাকাশে প্রতিনিয়ত পৃথিবীকে প্রদক্ষিণ করছে, সবকিছুর গতির প্রতি মুহূর্তের পরিবর্তনের হিসাব জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং এদের ত্বরণ কি পরিমাণ পরিবর্তিত হচ্ছে সেটা না জানলে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট সঠিকভাবে কাজ করতো না, এবং ঠিক এটাই কিন্তু করে থাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমি আরো একটা উদাহরণ দেব। পদার্থবিজ্ঞানের তেজস্ক্রিয়তার হিসাব যখন করা হয় সেখানে ডিফারেন্সিয়েশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ একটি তেজস্ক্রিয় পদার্থ প্রতি মুহূর্তে কি পরিমাণ পদার্থ তেজস্ক্রিয়তার মাধ্যমে হয় সেটা জানা যায় এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমেই। এবং পরবর্তীতে আমাদের দেশ যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে তখন কিন্তু সেখানে যখন তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়ামের মতো পদার্থ ব্যবহার করা হবে সেগুলোর ক্ষয়ে যাওয়ার হারটা কিন্তু বের করা হবে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করেই। এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার না করলে কিন্তু এরকম প্রজেক্ট তৈরি করা কখনোই সম্ভব হতো না, এবং আধুনিক বিশ্ব কিন্তু এগিয়ে চলেছে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের হাত ধরে। আরেকটি ছোট উদাহরণ আমি দেবো বিজ্ঞানে কিভাবে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহৃত হচ্ছে তা নিয়ে। সেটা হচ্ছে এপিডেমোলজি, অর্থাৎ মহামারী তত্ত্ব। বর্তমান বিশ্বে এটা কিন্তু খুবই দেখা যাচ্ছে। এই করোনা মহামারীর সময়ে আমরা দেখছি যে করোনা মহামারীর কি পরিমাণে ছড়াচ্ছে সেটার যে মডেলটা, অর্থাৎ যেটাকে বিজ্ঞানীরা বলে থাকেন ইনফেকশাস ডিজিজ মডেলিং, সেটার জন্য কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার অত্যন্ত ব্যাপক। যেমনটি আমরা বলেছি যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস কিন্তু কোনো কিছুর বৃদ্ধি বা হ্রাসের হারটা নির্ণয় করে, তেমনি কোনো ভাইরাস যেমন এইচআইভি, ম্যালেরিয়া অথবা কোভিড-19 কি পরিমাণ ছড়াবে সেইটার মডেলিং তৈরি করার জন্য বিজ্ঞানীরা কিন্তু ঠিক এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটাই ব্যবহার করে থাকে। এবং এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হতো না যে রোগটি কি পরিমাণ ছড়াচ্ছে। একই সাথে এরই সাথে চলে আসে ফার্মাকোলজি তথা ওষুধ বিজ্ঞানের বিষয়টি। ওষুধ তৈরিতে অর্থাৎ ড্রাগ মডেলিং এর ক্ষেত্রে অয়লার ইকুয়েশন সহ অন্যান্য অনেক ইকুয়েশন রয়েছে যেগুলো কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপর
ভিত্তি করেই প্রতিষ্ঠিত, এবং একটা ড্রাগকে কিভাবে তৈরি করা হবে তথা একটা ভ্যাকসিন অথবা একটা ওষুধ কিভাবে তৈরি করা হবে এবং সেটা আমাদের শরীরে কিভাবে প্রভাব ফেলবে কিংবা ভাইরাসের বৃদ্ধির হারকে সেটা কিরকম ভাবে প্রভাবিত করবে সেটা জানার জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসই। এছাড়া শুধু যে বিজ্ঞানের বিষয় তাই নয়, অন্যান্য বিষয় যেমন আর্কিটেকচার বিষয়গুলো দেখলেও আমরা কিন্তু দেখতে পাবো আমাদের যে পদ্মা সেতু তৈরি হচ্ছে তার সেতুর প্রতিটা দৈর্ঘ্যে কি পরিমাণ বস্তু আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ চাপের পরিবর্তন এবং সেতুর প্রত্যেকটা অংশে বিভিন্ন পরিমাণ প্রেসার ফোর্স কি পরিমাণ থাকবে সেগুলোর পরিবর্তনের হার নির্ণয় করেই কিন্তু মডেলিংটা করা হয়। কম্পিউটার করুক কিংবা একজন প্রকৌশলী, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বায়োলজিতে আমরা অনেক রকমের ইকুয়েশন দেখতে পাই, যেমন লোডকা ভল্টের ইকুয়েশন, যেটা কিনা কোনো বায়োডাইভার্সিটিতে সেই বায়োলজিক্যাল সিস্টেমে কি পরিমাণ প্রাণী থাকবে অথবা পপুলেশন মডেলিং যেটাকে বলা যায় সেটার হিসাব করে থাকে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞানের কিন্তু আমাদের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা ব্যবহৃত হচ্ছে। ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে আরেকটা ব্যবহার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, এবং সেকেন্ড ডেরিভেটিভটা খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা ফাংশনকে যখন আমরা পরপর দুইবার ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু তাকে বলা হয় সেকেন্ড ডিফারেনশিয়াল। প্রথম ডিফারেনশিয়াল যেমন বস্তুর পরিবর্তনের হার নির্দেশ করে, তেমনি সেকেন্ড ডিফারেনশিয়াল ব্যবহার করে আমরা জানতে পারি কোনো বস্তুর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিভাবে পাওয়া সম্ভব অথবা কোথায় থাকতে পারে, এবং এটা ব্যবহার করে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। ইকোনমিক্স এর ক্ষেত্রে, যেটা কিনা সরাসরি সায়েন্সের সাথে যুক্ত নয়, সেখানেও কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যবহার করে অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ ব্যবহার করে একটি দেশ কিভাবে তাদের অর্থনৈতিক পরিকল্পনা করে সর্বোচ্চ উন্নতিটা অর্জন করতে পারে সেটা নির্ণয় করা সম্ভব। এছাড়াও আমরা কিভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ সুফলটি পেতে পারি, সেটা ফিজিক্স হোক কিংবা কেমিস্ট্রি হোক কিংবা অন্য কোনো বিষয় হোক, যেমন কি না ইকোনমিক্স এর কথা বললাম, সব ক্ষেত্রেই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে। এছাড়া আমরা এগ্রিকালচারে অর্থাৎ আমরা কৃষিতেও কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার দেখতে পাই। কোনো সার কি পরিমাণে ব্যবহার করলে ফসলের বৃদ্ধি কি পরিমাণ হবে, অর্থাৎ বৃদ্ধির পরিবর্তনের হার এবং সর্বোচ্চ বৃদ্ধি, এটা নির্ণয় করতে কিন্তু আমরা যথাক্রমে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ ব্যবহার করে থাকি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সকল কিছুই কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করে সমাধান করা সম্ভব, এবং বিজ্ঞান কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপর। ফিজিক্সের বিভিন্ন সমীকরণ যেমন স্টোকস নেভিয়ার ইকুয়েশন, যেটা কিনা তরল পদার্থের গতি নিয়ে আলোচনা করে, এবং কেমিস্ট্রির অন্যান্য অনেক বিক্রিয়ার হার নির্ণয় থেকে শুরু করে প্রতি ক্ষুদ্র মুহূর্তে পরিবর্তনটা কিন্তু আমরা জানতে পারি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে। এবং সেকেন্ড ডিফারেনশিয়াল সম্পর্কে আরেকটি মজার তথ্য, সেটা হচ্ছে কোনো ফাংশনের সেকেন্ড ডিফারেনশিয়াল যখন পজিটিভ হয় তখন আমরা জানতে পারি যে ফাংশনটি ক্রমাগত হ্রাস পাচ্ছে, এবং সেটার মাধ্যমে আমরা ফাংশনটির সর্বনিম্ন মানটা জানতে পারি। এবং সেকেন্ড ডিফারেনশিয়াল যদি নেগেটিভ হয় তখন কিন্তু আমরা জানতে পারি যে ফাংশনটি ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে, অর্থাৎ কোনো ক্ষেত্রে আমার ফাংশনটি কিরূপ আচরণ করবে, ফাংশনটি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, কিংবা ফাংশনের মানটি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, এবং কোথায় আমি সর্বোচ্চ সুফলটা পাবো সেটা কিন্তু এই সেকেন্ড ডেরিভেটিভ ব্যবহার করে জানা সম্ভব। এইভাবে প্রতিটা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহারটা দেখতে পাচ্ছি, এবং এটা আসলেই অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশও ধীরে ধীরে এগুলো ব্যবহার করে বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। তাই আশা করব যে আমাদের জাতি এগিয়ে যাবে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস শিখবে, এবং আমরা সবাই এইগুলোকে ব্যবহার করে এগিয়ে যাব আমাদের সামনের দিকে। এবং মডার্ন ইলেকট্রনিক্স থেকে শুরু করে সমস্ত জায়গায়, এমনকি আমরা আজকে যে বক্তব্যটা দিচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহার করে অথবা মোবাইল ব্যবহার করে, এখানে যে সার্কিট গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এবং সেই বিদ্যুৎ প্রবাহের পরিমাণটাও কিন্তু করা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করে। তাই আমরা আসলে আমাদের চারদিকে তাকালে দেখতে পাবো ডিফারেনশিয়াল ক্যালকুলাস কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে। আর আমাদের সকলের জীবনে সেকেন্ড ডিফারেনশিয়াল নেগেটিভ হোক, অর্থাৎ আমরা জাতি হিসেবে এগিয়ে যাই এবং আমাদের জীবনের যেন সর্বদা উন্নতির দিকে এগিয়ে যাক জাতি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শুরু করতেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি নিরন্তর শুভকামনা। আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারিত হয়েছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ও তার ব্যবহার। সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কি। ডিফারেনশিয়াল ক্যালকুলাস হলো কোনো কিছুর সাপেক্ষে কোনো বস্তুর পরিবর্তনের হারটাকে যে ফাংশনের মাধ্যমে নির্দেশ করে বা যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বের করতে পারি তাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলা হয়। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে প্রতিকৃতি রয়েছে বা প্রতিষ্ঠাতা রয়েছে তার মধ্যে নিউটনের নাম সর্বাধিকভাবে গৃহীত এবং সর্বজনের কাছে স্বীকৃত। নিউটন আপনার ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আবিষ্কার করে। এখন সবার প্রথম যে প্রশ্নটা আমাদের জীবনে আসছে সেটা হলো যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারটা কোথায়। আমরা যদি বিজ্ঞানের ছাত্র নাও হয়ে থাকি তারপর ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাস কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে কিংবা আমাদের জীবনটাকে আরো বেশি সহজ করছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আবিষ্কার, সেইগুলোকে যুক্তি তথ্য এবং উপাত্তর মাধ্যমে উপস্থাপন করব। সবার প্রথমে বর্তমান সময়ে আমরা যে জিনিসটা দেখতে পাই যে করোনা মহামারীতে আমাদের বর্তমান বিশ্বের সমগ্র
দেশের অর্থনীতি, সমাজ সংস্কৃতি কিংবা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেগুলো সম্পূর্ণরূপে ধুঁকতে থাকতেছে। এর জন্য আমাদের যে ভ্যাকসিনটা প্রয়োজন, এই ভ্যাকসিনের আবিষ্কার কিংবা ভ্যাকসিনের কার্যকারিতা নির্ধারণের জন্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রয়োজন হয়। কেননা আমরা এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো ব্যাকটেরিয়ার গ্রোথটা বের করতে পারি, সেই ব্যাকটেরিয়ার সর্বোচ্চ কতটুকু পরিমাণ জীবাণু বংশ বিস্তার করতে পারে, কিংবা স্বল্প সময়ে সর্বাধিক পরিমাণ ব্যাকটেরিয়া আমরা কোন এলিমেন্ট ব্যবহার করলে সেটি সর্বাধিক পরিমাণ হ্রাস করা সম্ভব, এই সকল জিনিসগুলা অর্থাৎ জটিল হিসাবগুলো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে করে থাকি। সংক্ষিপ্ত কথায় স্বল্প সময়ে সর্বাধিক পরিমাণ কার্যকারিতা নিশ্চিতকরণ প্রক্রিয়াধীন যে সকল যন্ত্র রয়েছে কিংবা যে সকল উপাদান সমূহ রয়েছে, সেই সকল উপাদান সমূহকে নিশ্চিতকরণ কিংবা শনাক্তকরণের যেটি আমাদের মুখ্য ভূমিকা রাখে সেটি হলো এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। দ্বিতীয়ত, আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে সকল সেতুগুলো রয়েছে, সেতু অবকাঠামোগত উন্নয়নের জন্য যে সকল আমরা কাঠামোগুলো স্থাপন করি বা যে সকল কাঠামোগুলো নির্মাণ করি, সে সকল কাঠামোগুলো নির্মাণের জন্য যে সকল গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রয়েছে তার মধ্যে একটি হলো শিয়ার স্ট্রেস। এই শিয়ার স্ট্রেসটা আপনার নির্ণয়ের জন্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ব্যবহার সর্বাধিক, কেননা এই শিয়ার স্ট্রেসটা আপনার নির্ধারণ করে একটা স্ট্রাকচারের বা একটা বিল্ডিং এর সর্বোচ্চ কতটুকু চাপ গ্রহণ করতে পারবে কিংবা সেই চাপের প্রভাবটা কিরকম ভাবে বিস্তারিত হবে। এই শিয়ার স্ট্রেসের মাধ্যমে আমরা যে কোনো ধরনের কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি করতে পারি। যদি আমরা শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম করতে পারি, তাহলে যে কোনো ধরনের কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের স্বল্প বিনিয়োগে অর্থাৎ আমাদের অর্থনীতির যে ধরনের সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার মাধ্যমে সর্বাধিক পরিমাণ মুনাফাটা আমরা নিশ্চিত করতে পারি, কিংবা সর্বাধিক পরিমাণ স্থায়িত্ব নিশ্চিতকরণের মাধ্যমে আমরা আমাদের অর্থের পরিপূর্ণরূপে বিকাশ বিস্তার সম্ভব করতে পারি। তৃতীয়ত, এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে আমরা যে সকল সেতুগুলো ব্যবহার করে থাকি যে আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য, এই সেতুগুলোর যে সকল ঢালগুলো থাকে কিংবা সেতুগুলো কতটুকু পরিমাণ কার্ভেচার হবে, এই সকল জিনিসগুলা আমাদের এই যে সেতুর স্থায়িত্ব কিংবা সেতুর যে স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটি নিশ্চিতকরণে যে সকল জিনিসগুলো রয়েছে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে আমরা সেই ঢালটা নির্ণয় করতে পারি যে সর্বনিম্ন কত ঢালে এই সেতুটার সর্বাধিক পরিমাণ আমাদের স্থায়িত্ব থাকবে। এই জিনিসগুলো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে নির্ধারণ করে থাকি। এখন খুব সাধারণভাবে আপনি যদি একজন সাধারণ ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার জীবনের জন্য এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অত্যাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ, কেননা আপনার এই ক্ষুদ্র ব্যবসায় আপনি কিভাবে কতটুকু পরিমাণ বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করলে আপনি সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবেন সেটিও নিশ্চিত করে দেয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। কেননা ফার্স্ট ডেরিভেটিভের মাধ্যমে আমরা স্বাভাবিক পরিবর্তনটা নির্ণয় করতে পারি, সেকেন্ড ডেরিভেটিভের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি কোনো ফাংশন কিংবা কোনো বস্তুর সর্বাধিক বা সর্বনিম্ন মানটা, যেটির মাধ্যমে আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগটা কিভাবে সঞ্চালন করব অথবা বিনিয়োগের মাধ্যমে কোথায় কোথায় বিনিয়োগ করলে আমরা সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবো। অর্থাৎ একটি পূর্ব পরিকল্পনা সফল প্রকল্প বাস্তবায়নের জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম একটি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এবার তৃতীয় সর্বশেষে আমরা দেখাইতে পারি যে একটা দেশের ক্ষেত্রে যে সকল ধরনের গ্রোথ রয়েছে, এই সকল গ্রোথের সমন্বয়ের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকরণ, এই নিশ্চিতকরণটা যে লক্ষ্যটা রয়েছে এই লক্ষ্যটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কিরকম ভাবে ভূমিকা রাখে। আপনি দেখেন, আপনি যখন বিজ্ঞানের দিকে তাকান তখন বিজ্ঞানের যে কোনো সূত্র, বর্তমান সময়ের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে শুরু করে আপনার সে প্রাচীন পদার্থবিজ্ঞানের আপনার ভি ইজ ইকুয়ালস টু আপনার ইউ প্লাস এটি, এইটাও আপনার এই বর্তমান সময়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে আপনি দেখাইতে পারেন। আপনি বর্তমান আধুনিক সময়ের আপনার যে আধুনিক পদার্থবিজ্ঞান রয়েছে অর্থাৎ মডার্ন ফিজিক্স, আপনার সেই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে শুরু করে আপনার সেই নিউটনের গতির সূত্রগুলা, এই সমগ্র সূত্রগুলা আপনার যার উপর ভিত্তি করে দাঁড়াচ্ছে সেটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ সমগ্র বিজ্ঞানের অবস্থানটা যেটি নির্দেশ করে সেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আপনি দেখতে পারেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে, এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমাদের যে সকল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমাদের আবহাওয়া, এই যে বর্তমান সময় আপনার যে ইয়াস ঝড়টা আসলো, এই ইয়াস ঝড়ের গতি প্রকৃতি কিভাবে আমরা নির্ধারণ করতেছি, এই সকল গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে যেটি ব্যবহার করা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ আপনি দেখেন আপনার একটা স্বাভাবিক স্ট্রাকচার থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার্য প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে যেটি ভূমিকা রাখছে সেটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সর্বশেষে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল যন্ত্রগুলো ব্যবহার করি কিংবা চলাচলের ক্ষেত্রে যে সকল জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, গাড়ি হোক, মোটরসাইকেল হোক, সাইকেল হোক, এদের চলার প্রকৃতিকে যদি আমরা থার্ড বা ডেরিভেটিভ করি তাহলে আমরা জারটা বের করতে পারি। অর্থাৎ এর যে
কৃত্রিম জড়তা থাকে, এই কৃত্রিম জড়তার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি সেটির আমাদের শক্তির কতটুকু অপচয় হচ্ছে। অর্থাৎ কৃত্রিম জড়তা আমরা যত কমিয়ে হ্রাস করতে পারবো, আমরা তত কম পরিমাণ শক্তি দিয়ে বেশি পরিমাণ কাজ সাধন করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের জ্বালানির উপর চাপটা হ্রাস করতে পারবো। সামগ্রিকভাবে আমরা বলতে পারি স্বল্প পরিমাণ অর্থ বিনিয়োগে সর্বোচ্চ পরিমাণ মুনাফা, তারপর আপনার জ্বালানির প্রভাব হ্রাসকরণ অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট কমিয়ে আনার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার রয়েছে। আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজে জাতীয়, সামাজিক, অর্থনৈতিক সামগ্রিক দিক থেকে সার্থকতা নির্ধারণ করার জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। সবার জীবনের সমীকরণের সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আজকে আমাকে ফ্লোর প্রদানের জন্য। তো প্রথমে আমি বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে এই লাইভটি দেখছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এটা দেখার জন্য। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ডিফারেন্সিয়েশন, তো আমরা বুঝতেই পারছি যে আগের দুইজন বক্তা থেকে যে গণিত বিজ্ঞানে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ। শুধু যে আমরা গণিত পড়তে বা পদার্থ পড়তে বা রসায়ন পড়তে বা কোনো জিনিস আবিষ্কার করতেই যে ডিফারেন্সিয়েশন ব্যবহার করি বা এইচএসসি ক্ষেত্রে যে আমাদের খালি ডিফারেন্সিয়েশন পড়ার জন্য করা লাগে তা না, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ডিফারেন্সিয়েশন ব্যবহার করি। ধরেন আপনি একটা ব্যবসা করবেন, হ্যাঁ, ওখানে আপনি হয়তো বিজ্ঞানের ছাত্র না, কিন্তু দেখা যাবে আপনি আপনার ওই ব্যবসাটা চালানোর জন্য ওই ডিফারেন্সিয়েশনের স্ট্র্যাটেজিটাই কিন্তু ব্যবহার করছেন। তো আপনি হয়তো জানেন না যে মানে ডিফারেন্সিয়েশনটা আসলে এটা, যেহেতু আপনি বিজ্ঞানের ছাত্র সেটা ব্যাপার। তো একটা উদাহরণ দেই যে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা আসলে কি বা কিভাবে আমরা আসলে ব্যবহার করছি। তো ধরুন আপনি একটা চকলেটের ফ্যাক্টরি করেছেন, এখন ওখানে আপনি ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ব্যবহার করে কি করতে পারেন। ওখানে আপনি প্রাইস কম্পিটিশন কমাতে পারেন। এটা কিভাবে কমাতে পারেন যে আপনি হয়তো আপনার খাবারের যে মানটা বা আপনার চকলেটের যে মানটা সেটা বাড়াতে পারেন, বা আপনার প্রোডাক্টের মানটা বাড়িয়ে হয়তো প্রাইসটা বাড়িয়ে দিয়ে হয়তো আপনি আরো ভালো করতে পারেন, বা ইউনিক প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, বা বেটার প্রফিট লাভ করতে পারেন। এই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি কাজে লাগে। এখন এই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা কিন্তু যেসব বড় বড় কোম্পানি আছে, ধরুন অ্যাপল, ফেসবুক বা স্টারবাকস, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ব্যবহার করে কিন্তু এত উপরে যাচ্ছে। আর এই জন্য যে আপনাকে মানে এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা যে আমরা হয়তো সবাই জানি না, হয়তো সবাই আমাদের এই সম্পর্কে হয়তো ভালোভাবে আইডিয়া নেই। তো আজকে আমি একটু ডিফারেন্সিয়েশন জিনিসটাকে ওইটা হয়তো একটু বোঝানোর ট্রাই করবো একটা উদাহরণ দিয়ে। তো ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি খুবই ক্ষুধার্ত, এখন আপনি খাবার অর্ডার দিলেন, কিন্তু একসাথে অনেক খাবার অর্ডার দেওয়ার কারণে ওয়েটার বললো যে আপনার সময় লাগবে। তো সময় যাচ্ছে এভাবে 1 ঘন্টা হয়ে গেল, আপনার খাবারের কোনো খবর নেই। আপনি বসে আছেন, এদিকে বাইরে তুমুল বৃষ্টি, আপনি মানে বাসা ওখান থেকে বের হতে চাইলেও বের হতে পারছেন না। এখন আপনি কি করবেন? এখন আপনি বসে আছেন এভাবে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, আপনি প্রচন্ড ক্ষুধার্ত। এমন সময় আপনার কাছে খাবারটা আসলো, আপনি কি করবেন? আপনি অবশ্যই, যেহেতু প্রচন্ড ক্ষুধার্ত, প্রথম 5 মিনিটে হয়তো আপনি 1 কেজি খাবার খেয়ে ফেললেন, দ্বিতীয় 5 মিনিটে হয়তো আপনি 800 গ্রাম খেলেন, তৃতীয় 5 মিনিটে হয়তো 600 গ্রাম। তো এভাবে এক সময় 3 কেজি খাবার হয়তো আপনি খেয়ে ফেললেন। তো এখন আমরা ওইটাকে একটা গ্রাফ বানাতে পারি। আমরা এক্স যে অক্ষটা সেখানে নিতে পারি পার হওয়ার সময়, আপনি কত সময় ধরে খাচ্ছিলেন, এন্ড ওয়াই অক্ষে আমরা নিতে পারি খাওয়ার পরিমাণ, আপনি কত কেজি অ্যাকচুয়ালি খেলেন। তো এটা নিয়ে আমরা যদি একটা গ্রাফ বানাই, তাহলে আমরা একটা কার্ভ রেখা পাবো। এন্ড এই যে আমরা কার্ভের রেখাটা যে পাচ্ছি, এটাই কিন্তু বেসিক্যালি আমাদের যে ক্যালকুলাসটা সেটাই। তো আসলে ক্যালকুলাস এই জিনিসটা যে বুঝার জন্য যে আসলে অনেক কষ্ট করা লাগবে, বা বিজ্ঞানের ছাত্র হওয়া লাগবে, বা এরকম কিছু হওয়া লাগবে, এটা কিন্তু না। আমরা আমাদের ডেইলি লাইফে কন্টিনিউয়াসলি এই ক্যালকুলাস
ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি। এবার আসি হচ্ছে একটু আরেকটা গল্পে, যে ডিফারেন্সিয়েশনের ইতিহাস নিয়ে, যে ডিফারেন্সিয়েশনটা কিভাবে আমাদের গণিতের জগতে একটা মানে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল, ভালো দিক না হোক অ্যাটলিস্ট বিতর্ক দিয়ে। তো আমরা জানি যে হচ্ছে ডিফারেন্সিয়েশনের জনক হচ্ছে নিউটনকে বলা হয়, সেই সাথে লেবানিজকেও। তো এটা কেন বলা হয়, দুইজনকে কেন বলা হয়, যদিও দুইজনের যে হচ্ছে আবিষ্কারের সময়টা দুইটা ভিন্ন দেখায়। নিউটন হচ্ছে তার এই আবিষ্কারটা প্রকাশ করেছিল 1693 সালে, অন্যদিকে লিবনিজ হচ্ছে ওটা প্রকাশ করেন 1684 সালে। কিন্তু তারপরও লিবনিজ আগে হওয়ার পরও কেন হচ্ছে নিউটনকে এর কৃতিত্ব মানে দুজনকে দেওয়া হচ্ছে, যেহেতু লিবনিজ আগে হচ্ছে প্রথম আবিষ্কার করেছিল, অবশ্যই তার কৃতিত্ব যাওয়া উচিত। তো এটা নিয়ে আসলে আমাদের গণিতের জগতে একটা বিশাল বড় হচ্ছে একটা বিতর্কের সৃষ্টি হয়, যেটার কারণেও হচ্ছে অনেক ডিফারেন্সিয়েশন জিনিসটা বা ক্যালকুলাস জিনিসটা অনেক ফেমাস। তো যাই হোক, এই ক্যালকুলাস জিনিসটা এরপরেও লিবনিজ বা হচ্ছে নিউটনের পরেও আরো গ্রো করেছে, সেটা থেমে যায়নি, নিজ গতিতে এটি নিজেকে আরো সমৃদ্ধ করেছে। এরপর আয়লার এসেছে, পরে রায়না, গাউস, এইসব মহান বিজ্ঞানীরা এসে আমাদের এই ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন এগুলোকে আরো উন্নত করেছে, আরো সমৃদ্ধ করেছে, এবং আমাদের বিজ্ঞানকে আরো বিজ্ঞান, ইকোনমি জায়গা আছে। আসলে আমাদের পুরো পৃথিবীটাকে ডিফারেন্সিয়েশন আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো সামনে আরো আগাবে। তো এই প্রত্যাশায় আরো আগাতে থাকুক। এতো ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এবার সুকল্যাণ বাসার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মানিত কিউরেটর মহোদয়কে আজকের বিষয়ের উপরে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন পূর্বক শ্রেষ্ঠ বক্তা নির্বাচনের জন্য বিনীত অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান বিষয়ক এই আলোচনায় উপস্থিত সবাইকে সাদর আমন্ত্রণ এবং মানে কি স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের বিষয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর ব্যবহার। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়েই আমার মনে হয় যে গণিতে যাত্রা শুরু। গণিতের মানে কি গণিতের আধুনিক যে গণিত দিয়ে বিজ্ঞানের ভিতরে ঢুকতে হয়, সেই গণিতের যে জায়গাটা যেখান থেকে সরাসরি মানে প্রকৃতির সাথে ভৌত জগতের সাথে আমাদের আভ্যন্তরীণ জগতের মিলন ঘটায়, সেই মিলনের যে স্থল, যেখান থেকে যে গণিতের যে শাখা থেকে শুরু হয়, সেই শাখাই আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যৌথভাবে আবিষ্কার। আমরা শুনলাম তিনজন বক্তার কাছ থেকে, তিনজন বেশ ভালোই বলেছে, তাদের কাছ থেকে শুনলাম যে একজন আছে স্যার আইজাক নিউটন এবং অন্যজন হচ্ছেন লিবনিজ। দুইজনে একই সঙ্গে তাদের এই আবিষ্কারের মানে কি তারা দাবিদার। এবং যদিও লিবনিজ আগেই প্রকাশ করেছেন, কিন্তু এর যে ব্যাপক ব্যবহার এবং ব্যাপকের বিষয়ে যে ব্যাপক মানে ইউজ, সেই ইউজটা কিন্তু লিবনিজের থেকে নিউটন অনেক বেশি এগিয়ে। এই জন্যই নিউটন পরে প্রকাশ করেও তিনি এটার জয়েন্ট ভাগিদার হতে পেরেছেন। তবে আমি ক্যালকুলাস নিয়ে যদি কথা বলি, তো ক্যালকুলাসের আবিষ্কার কিন্তু এখান থেকে 2500 বছর আগে ক্যালকুলাস চলে আসছে, এবং সেই ক্যালকুলাসটা আবিষ্কার হচ্ছে মেইনলি আর্কিমিডিজের হাত ধরে। এবং আর্কিমিডিজের সাথে অন্যান্য বিজ্ঞানীদেরও হাত ছিল সেই সময়কার গ্রিক যুগে। এবং সেই যুগে যে ক্যালকুলাস, সেই ক্যালকুলাসকে ইন্টিগ্রাল ক্যালকুলাস বলা হয়। এবং সেই ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল শব্দের মানেই হচ্ছে যে একসঙ্গে যোগ করা। তো কিন্তু পরবর্তীতে যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বের হলো, মানে আর কি এই সপ্তদশ শতাব্দীতে নিউটন এবং লিবনিজের মধ্যে, তারপর থেকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা সোর্স হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস আলোচনা করার জন্য। এই জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাস যদিও অনেক আবিষ্কৃত, কিন্তু তার নতুন মাত্রা, ক্যালকুলাসের যে নতুন মাত্রা যোগ হয়েছে, সেটা কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাথে।
এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা কি নিয়ে কাজ করি? ডিফারেনশিয়াল ক্যালকুলাসে যে জিনিসটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ফাংশন, এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে বলা হয় স্টার্ট অফ দ্য ম্যাথমেটিক্স। এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস দুইটা পিলার, মেইনলি দুইটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে মানে অ্যালজেব্রাগত নলেজ, আর একটা হচ্ছে ট্রিগনোমেট্রিক নলেজ। এই দুইটা নলেজের উপরে বেস করে আমাদের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস দাঁড়ায়, এবং মেইনলি এই দুইটা দাঁড়ায় আর কি। এখন এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে কি নিয়ে কাজ করে সেটা হচ্ছে ফাংশন নিয়ে কাজ করে। সেটা জিওমেট্রিক, সেটা মানে ট্রিগনোমেট্রিক ফাংশন হতে পারে, এবং সেটা অ্যালজেব্রিক ফাংশন হতে পারে। এই ফাংশনের কি নিয়ে কাজ করে? ফাংশনে হচ্ছে যে সামথিং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এবং অপরটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটুকু চেঞ্জের কারণে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটুকু চেঞ্জের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটা চেঞ্জ হবে, সেটা নিয়ে যে পর্যালোচনা করা হয় সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অন্য আরেকটা নাম আছে, সেটা তো হলে তার সহজে বোঝা যায় ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কি। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আরেকটা নাম আছে ইনফাইনিটেসিমাল ক্যালকুলাস। ইনফাইনিটেসিমাল ক্যালকুলাস যেটা, সেটাও ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলা হয়। এবং এই ক্যালকুলাস, এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসেরও আবার অনেক রকম ভাগ আছে। যেমন হচ্ছে যে এই ক্যালকুলাস যখন y is function of x এই জাতীয় ফাংশন ভাবে যখন ডিক্লেয়ার করে যখন কাজ করা হবে, তখন হচ্ছে সিঙ্গেল ভেরিয়েট ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আর যখন একাধিক ফাংশন, যে মানে y equal to function of x1 x2 x3 x4 xn, এরকম যদি, তাহলে n ভেরিয়েট ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এরকম মাল্টি ভেরিয়েট ডিফারেনশিয়াল ক্যালকুলাস হতে পারে। তবে উচ্চ মাধ্যমিক ক্লাস পর্যন্ত অথবা আন্ডার গ্রাজুয়েট লেভেলের মানে 13 গ্রেডের আন্ডার গ্রাজুয়েট লেভেলের প্রথম পর্যন্ত, ফার্স্ট ইয়ার পর্যন্ত যে কোর্স আলোচনা করা হয় সেখানে সিঙ্গেল ভেরিয়েট নিয়ে আলোচনা করা হয়। সেটা হচ্ছে dy বাই dx। y কে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x কে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, dy বাই dx। এবং এই dy বাই dx দ্বারা কি বোঝায়? এর কিন্তু তিনটা মানে আছে, তিন ধরনের মানে। একটা হচ্ছে যে ডেফিনেশনগত মানে, যে ডেফিনেশনগত মিনিংটা ক্যালকুলাস থেকে, ক্যালকুলাসের যে ডেফিনেশন, যেটা নিউটনের যে বর্ণনা লিমিট থিওরি থেকে পাওয়া যায়, যে মানে x এর সামান্য চেঞ্জের কারণে y তে যে চেঞ্জটা হবে, সেই চেঞ্জের যে কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্টকে বলা হবে হচ্ছে এই লিমিটিং ভ্যালুটাই হচ্ছে, এটা হচ্ছে যে কি, এটাই হচ্ছে dy বাই dx লিমিটিং। মানে এত চেঞ্জ, x এর ছোট চেঞ্জ, কত ছোট চেঞ্জ, এত ছোট চেঞ্জ, যে চেঞ্জটা মানে কি এত ছোট চেঞ্জ, সেটা চেঞ্জটা জিরো না। মানে যদি জিরো চেঞ্জ হয় তার মানে কনস্ট্যান্ট থাকে। জিরো চেঞ্জ, সামথিং চেঞ্জ, এই সামথিং ভেরি স্মল চেঞ্জকে বলা হয় ইনফাইনিটেসিমাল চেঞ্জ। ইনফাইনিটেসিমাল চেঞ্জের কারণে y তে যে ইনফাইনিটেসিমাল চেঞ্জ হবে, সেই চেঞ্জের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। এবং এই যে ক্যালকুলাসের যে এটা হচ্ছে যে টোটাল প্রথম ডেফিনেশন, ফার্স্ট ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন যেটা, সেকেন্ড ধারণা, সেটা হচ্ছে যে এই ফাংশনের জিওমেট্রি ডেসক্রাইব করতে গিয়ে dy বাই dx ব্যবহার করা হয়। dy বাই dx দ্বারা বলা হয় যে কোনো কার্ভের গ্রেডিয়েন্ট কত, এই গ্রেডিয়েন্ট মাপতে আমরা dy বাই dx ব্যবহার করি। তাহলে dy বাই dx দ্বারা বোঝা যায় কোনো কার্ভের গ্রেডিয়েন্ট কত, গ্রেডিয়েন্টের পরিমাণ নির্ণয় করা হয় dy বাই dx এর মাধ্যমে। এটা একটা dy বাই dx এর একটা মানে। সেকেন্ড মানে, ফার্স্ট মানে আছে লিমিটিং ভ্যালু, সেকেন্ড মানে আছে গ্রেডিয়েন্ট, আর থার্ড আরেকটা মিনিং আছে dy বাই dx এর আরেকটা মিনিং আছে রেট অফ চেঞ্জ। মানে কতটুকু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের যে হার, বৃদ্ধির হার বা হ্রাসের হার যাই হোক না কেন, চেঞ্জের হার, এই চেঞ্জের হারটা বের করা হয় যেভাবে, সেটাকে ভাবে আছে। এবং এই যে থার্ড যে মানেটা বললাম, যে রেট অফ চেঞ্জ মেজার করা হয় dy বাই dx দিয়ে, এই রেট অফ চেঞ্জটাই যে এখানে ব্যবহার করে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানে ব্যবহার করা হয়। ভৌত বিজ্ঞানের যদি আমি বলি, ভৌত বিজ্ঞানে কোথায় ব্যবহার করে, আমি ভেলোসিটি টার্মটা আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ছাড়া কোনোভাবেই আমি সংজ্ঞায়িত করতে পারি না। মানে কি dv বাই dt, dx বাই dt, x আছে ডিসপ্লেসমেন্ট, x যদি ডিসপ্লেসমেন্ট, dx বাই dt মানে টাইম, টাইমের রেসপেক্টেড ডিসপ্লেসমেন্টের কতটুকু চেঞ্জ, সেই চেঞ্জকে আমরা বলি
স্পিড বা ভেলোসিটি মেজার করতে গেলে এই dx বাই dt এর মাধ্যমে করা হয়। এভাবে ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই ডেফিনেশনটাই হচ্ছে যে dx বাই dt। আমরা যদি মানে কি ছোট ক্লাসে 9 10 বা 11 12 এ যখন করি তখন স্লাইড গ্রাজুয়াল চেঞ্জ 1 মিনিটে এত, 1 সেকেন্ডে এত, 2 সেকেন্ডে এত, তাহলে 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বাদ দিলে ওই সময়টা কতটুকু ভেলোসিটি। এভাবে আমরা ইন্টারসেপশন বা কর্ড মেথডে করি। কিন্তু কর্ড মেথডটা কিন্তু অ্যাকচুয়াল মেথড। অ্যাকচুয়াল মেথড আছে dy বাই dx। এটা ইনফাইনিটেসিমাল চেঞ্জটা করতে পারি। সেভাবে আমরা মানে কি তাহলে ভেলোসিটি বা স্পিডের যে আমরা ডেফিনেশন দিব সেই ডেফিনেশনের ক্ষেত্রে আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ভাষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ইভেন আমি যদি এক্সেলারেশনে যাই, acceleration is the rate of change of velocity, মানে acceleration a equal to dv by dt, এই যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে সেই হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে। তার মানে আমার যে এই যে মানে কি ফান্ডামেন্টাল দুইটা যে ডেফিনেশন, এই ডেফিনেশন দুটাই দেওয়া হচ্ছে এর মাধ্যমে। আমি যদি এবারে আরেকটু গ্রেটার সেন্সে বলি যে এর ইউজটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এছাড়া আরো কোথায় কোথায় ইউজটা এরকম ফাংশন না ডিক্রিজিং ফাংশন, সেটার নেচারটা বের করতে ক্যালকুলাস দরকার। কোনো একটা জায়গায় যদি আমি গ্রেডিয়েন্ট পজিটিভ পাই তাহলে বুঝতে হবে ওই জায়গাটার কার্ভটা ডিক্রিজিং ফাংশন আকারে চলছে। কোনো একটা জায়গায় গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয় তাহলে ডিক্রিজিং ফাংশন হিসেবে বের হবে। হ্যাঁ, তাহলে কোনো একটা ফাংশনের যদি dy বাই dx 0 হয় তাহলে আমরা বলতে পারি সেই কার্ভের সেই জায়গাটা আছে গ্রেডিয়েন্ট 0, তার মানে সেটা x, সেই পয়েন্টটা পরে যদি একটা ট্যানজেন্ট থাকে সেটা তো গ্রেডিয়েন্ট মানে স্লোপ, সেই স্লোপটা হবে x অ্যাক্সিস এর সমান্তরাল। এবং x অ্যাক্সিস এর সমান্তরাল যখন হয় সেই পয়েন্টটাকে আমরা বলি স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট বা কি বলবো, এটাকে টার্নিং পয়েন্টও বলা হয়, টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্ট বা বলা যাবে যে স্থির মানে কোন একটা জায়গায় মানে এই এই যে স্টেশনারি পয়েন্ট, এই স্টেশনারি পয়েন্টই কিন্তু মিনিমাম বা ম্যাক্সিমাম ডেভেলপ করে। মিনিমাম পয়েন্ট হতে গেলে এরকম ভাবে কাট কনকেভ, কনকেভ এইভাবে কনকেভ আপওয়ার্ড হবে, আর এইভাবে যদি হয় কনকেভ ডাউনওয়ার্ড হবে, যেটা ম্যাক্সিমাম ঘটনা যখন ঘটবে। কনকেভ আপওয়ার্ড এবং কনকেভ ডাউনওয়ার্ড এর ক্ষেত্রে আমরা এই যে ডাবল ডেরিভেটিভ ব্যবহার করতে পারি। কিভাবে, যখন মানে কি যখন ম্যাক্সিমামের কথা চিন্তা করি, ডাবল ডেরিভেটিভের ডেরিভেটিভটা কিন্তু আস্তে আস্তে কমতে 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 যাবে, গিয়ে তখন কি হবে নেগেটিভ হবে। তবে ডাবল ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে সেই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম। আর ডাবল ডেরিভেটিভ যদি মিনিমাম মানে প্লাস হয়, ডাবল ডেরিভেটিভটা কিন্তু আস্তে আস্তে মানে গ্রেডিয়েন্ট নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, তার মানে কি গ্রেডিয়েন্টটা বাড়ছে। গ্রেডিয়েন্টের গ্রেডিয়েন্ট যখন বাড়বে সেটা সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে সেই জায়গাটা আছে এই কনকেভ আপওয়ার্ড, তার মানে সেই জায়গাটা কি হচ্ছে, সেই জায়গাটা আমার মিনিমাম পয়েন্ট হচ্ছে। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম অ্যানালাইসিসের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাজ করতে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস কাজ করে। তারপর কি হবে, একটা কার্ভের যে বক্রতা, হ্যাঁ বক্রতার পরিমাণটা কত সেটা কিন্তু সেকেন্ডারি ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ ফাংশনের মাধ্যমে সেটা বর্ণনা করা হয়। তাহলে একটা কার্ভের যে নেচার বের করতে গেলে যে সমস্ত প্রপার্টি গুলো দরকার হয়, সেই সমস্ত প্রপার্টি গুলোর ভিতরে ডিফারেনশিয়াল ক্যালকুলাস খুব ইম্পর্টেন্ট। কোনো একটা ফাংশন, আননোন ফাংশনকে যদি আমি আঁকতে চাই, স্কেচ করতে চাই, নেচারটা কি সেটা যদি বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করা হবে। আমি প্রতিটা পয়েন্ট সেগমেন্ট হয় যে dy বাই dx এক করব, dy বাই dx এক করে যদি পজিটিভ সেই সমস্ত জায়গায় ইনক্রিজিং অংশে থাকবে ফাংশন, আর যেখানে যায় নেগেটিভ, এবং কোথায় টার্নিং পয়েন্ট হচ্ছে, কোথায় মিনিমাম হচ্ছে, কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, এই সমস্ত পয়েন্টগুলো যদি লোকেট করতে পারি তাহলে কার্ভটা কিন্তু আমি ইজিলি স্কেচ করতে পারবো। তাহলে কার্ভের স্কেচের ক্ষেত্রে আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করা হয়। আর ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে সমস্ত উচ্চতর শাখা, যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, দুটার পরে বেসিস করে চলে আসে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে আরেকটা সাবজেক্ট। এই সাবজেক্টটা আমার মনে হয় এই ক্লাসে পড়ানো হয় না, 12 ক্লাস পর্যন্ত পড়ানো হয় না, মানে আরেকটু বড় ক্লাসে মানে 13 ক্লাস 14 ক্লাস থেকে শুরু হয়ে যাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে যে এমন একটা জিনিস, সেটা না বলা কথা, না বলা আনটোল্ড স্টোরি মানে নেচার যে সমস্ত ভাষায় কথা বলে সেটা হচ্ছে না বলা ভাষা। হ্যাঁ, খুব না বলেও কিন্তু সেই ভাষাটা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলা হবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যখন সলিউশন বের করা হয় তখন একটা ফাংশন সলিউশন, সেই ফাংশনটা ওই ঘটনার হিস্ট্রিটা টেল করতে থাকে। এবং এটা আছে ডিফারেনশিয়াল।
এবং আমি এখানে গ্যালিলির কথাটা বলতে চাই। উনি বলছেন যে প্রকৃতির ভাষা আছে গণিত, এবং প্রকৃতির ভাষা যে গণিত, সেই যে কথাটার যে উনি যে বলছেন, এবং সেটা উনি কিন্তু এই যে কি ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের ডেফিনেশনটাও কিন্তু গ্যালিলিওর দেওয়া। গ্যালিলিওর এই ডেফিনেশন দেওয়া, কিন্তু তারপরে এটাকে আরো মজবুত কাঠামোতে মেরামত করে সুন্দরভাবে অবয়বে আনছেন স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন যখন এগুলো নিয়ে কাজ করেন, তখন এর ভিতর দিয়ে সুন্দর বিউটি তৈরি হয়, যে আসলেই যে প্রকৃতির যে ভাষা, সেই প্রকৃতির ভাষা যে ডিফারেন্সিয়ালের মাধ্যমে চলে, ডিফারেন্সিয়াল টার্মগুলোর মাধ্যমে চলে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখলেই বোঝা যায়। যেমন আমি যদি বলি সেকেন্ড লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন, F equal to dp by dt, dp মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, p মানে মোমেন্টাম, p মানে mv, m এর ভিতর v আছে, v মানে dx by dt, তার মানে এটা একটা ডাবল ডেরিভেটিভের ব্যাপারে ডাবল ডেরিভেটিভ ইনভলভ একটা ইকুয়েশন, যে ইকুয়েশনের মাধ্যমে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। আর যদি dv by dt বলি, তাহলে ফার্স্ট অর্ডার F equal to dp by dt বলি, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে আমি, এবং এর মাধ্যমে কোনো একটা বস্তু, যে কোনো বস্তুর গতি কিন্তু আমরা এখানে অ্যানালাইসিস করতে পারি, সেই স্যাটেলাইটের গতি হোক বা অন্য কোনো কিছু। আমি যদি যে কোনো বস্তুর বিপরীত ফোর্স ডায়াগ্রাম করে ফোর্সটা দিয়ে আমি যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করি এবং সেই ইকুয়েশন সলভ করি মোশনের, তাহলে এনি টাইপ অফ মোশন ক্যান বি সলভ থ্রু দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন, এবং সেটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেন আমরা যদি যাই ম্যাক্সওয়েল ইকুয়েশন, মানে ইলেক্ট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে যাই, চারটা ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন আছে, ফোর সেট অফ ইকুয়েশনকে বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এই তার ভিতরে কি হবে, প্রথমটা আছে গাউস, হ্যাঁ, গাউসের দুইটা ল, গাউস ল মানে কি ইলেকট্রিসিটি, গাউস ল অফ ইলেকট্রিসিটি এবং গাউস ল অফ ম্যাগনেটিজম, দুইটা ল আছে। ইলেকট্রিক ফিল্ড গুলো কোনো একটা চার্জ থেকে কতটুকু ইলেকট্রিক ফিল্ড বের হবে, তা ডিপেন্ড করবে সেখান থেকে সেখানে কতটুকু চার্জ আছে, এবং চার্জের পরে ডিপেন্ড করে গেছে সেখান থেকে পার ইউনিট এরিয়া থেকে কতটুকু মানে ফিল্ড বেরিয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও ঠিক এরকম তত্ত্ব আছে। তাছাড়া আমি যদি ফ্যারাডেল থার্ড ল, ম্যাক্সওয়েলের যে থার্ড ল, সে থার্ড ইকুয়েশন আছে ফ্যারাডেল ল, মাইকেল ফ্যারাডেল ল, যেটা সে কি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ মানে কি অফ এ কন্ডাক্টরের ভিতরে কতটুকু সেকশন হবে, তার রেট অফ চেঞ্জ, তার ফ্লাক্স কাটিং এর রেট অফ চেঞ্জের সাথে তার ইনডিউসড ইএমএফ কত হবে, সেটাও কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেটাও ম্যাক্সওয়েলের একটা ইকুয়েশন, থার্ড ইকুয়েশন। এবং অ্যাম্পিয়ারস ইকুয়েশন, যেটা অ্যাম্পিয়ারস ল, যেটা সেটা আছে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন, কিন্তু এখানে অ্যাম্পিয়ারস ইকুয়েশনটা ডাইরেক্টলি ম্যাক্সওয়েল নেননি, ওই লকে একটু কারেকশন করে এই চারটা দিয়ে সেট অফ ইকুয়েশন করে ইলেক্ট্রোম্যাগনেটিজম থিওরি তৈরি করা হয়েছে। যে ইলেক্ট্রোম্যাগনেটিজম থিওরি আমার টোটাল ইলেক্ট্রোম্যাগনেটিক ফেনোমেনাকে ব্যাখ্যা করতে পারে। এটা ক্লাসিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিজমের কথা বলছি। এরপর যদি যাই আমরা যদি ওই যে একজন বলছিল নেবে, মানে কোনো ফ্লুইডের ফ্লো নিয়ে আলোচনা করছি, সেই ফ্লুইডটা বাতাসের ফ্লো হোক আর পানির ফ্লো হোক আর তরলের ফ্লো হোক আর বাতাসের ফ্লো হোক, সেই ফ্লো নিয়ে যদি আলোচনা করি, সেখানে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার মাধ্যমে ফ্লুইডের যে কোনো মানে প্রপাগেশনকে ব্যাখ্যা করা যায়, এ তো গেল ফিজিক্সের কথা। এবং আমি যদি কোয়ান্টাম জগৎ, যেখানে আছে কোয়ান্টাম ইলেক্ট্রোম্যাগনেটিজম কাজ করবে, সেই সমস্ত ইকুয়েশন, যেমন শ্রোডিঞ্জার ইকুয়েশন নিয়ে কাজ করি, যেটা একটা অ্যাটমের চারিদিকে যে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যাসিত হয় এবং এর পরে sp df গুলো কিভাবে আসে, সেগুলো যদি আমি গণিতের ভাষায় প্রকাশ করি, সেগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেগুলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ডেরিভেটিভ টার্মের পরে অবস্থিত হয়ে বিরাজ করে। এইগুলো তোমরা পদার্থবিজ্ঞানের কথা। রসায়ন বিজ্ঞানেও যদি আমরা আসি, রসায়ন বিজ্ঞানের রেট অফ রিঅ্যাকশন কিভাবে হয়, এগুলো যদি আমি মেজার করি, সেগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে হয়। হ্যাঁ, তারপরে আমরা যদি যাই বায়োলজিতে যাই, বায়োলজির বিশাল ম্যাথমেটিক্যাল বায়োলজি বলে এখন একটা জিনিস আছে, সেখানে যে ইকোলজি সিস্টেম মানে আর কি, একটা বনে ঘাস আছে, ঘাস মানে সেখানে খাবার তৈরি হয়, সেটা মানে হরিণ খেয়ে বাঁচে, এবং হরিণের জন্ম বিকাশ হয় সেখানে হরিণ, আর হরিণকে বাঘে খেয়ে বাঁচে। তাহলে হরিণ কতটুকু একটা বনের যদি ইকোসিস্টেমের এতটুকু ফরেস্ট বা এতটুকু লিভস বা প্ল্যান্ট তৈরি করতে পারে, সেখানে কতগুলো ডিয়ার বাস করতে পারবে, তারপরে ভিত্তি করে কতগুলো টাইগার বাস করতে পারবে, সেখানে তার কিন্তু একটা হিসাব, সেই হিসাব কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে। তার মানে এনভায়রনমেন্টাল সিস্টেম, ইকোসিস্টেমের যে মডেলিং গুলো করা হয়, সেটাও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে। এটা গেল হচ্ছে যে কি এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, ইকোসিস্টেমের ক্ষেত্রে।
তারপর আমরা ইসের ক্ষেত্রে করতে পারি, ওই যে একজন বললো যে এপিডেমিওলজির ক্ষেত্রে যে কোনো একটা জায়গায় ভাইরাসের গ্রোথ বা ব্যাকটেরিয়ার গ্রোথ কোনো একটা এনভায়রনমেন্টে কতটুকু হবে সেটা আমরা করতে পারি। এবং ওই যে ও বললো রেডিও অ্যাক্টিভিটি ল, সেটা কিন্তু আমার একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্স, কিন্তু একটা অ্যাক্টিভ মলিকুলের সংখ্যা কত তার সাথেই রিকোয়ার করে ডিসইন্টিগ্রেশন রেট আছে তার প্রফেশনাল। হ্যাঁ, সেভাবে ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু এন, হ্যাঁ মাইনাস এন, কারণ আছে এই ডিএন বাই ডিটি আছে নেগেটিভ, মানে আস্তে আস্তে কমে যাবে, ডিকে রেডিও অ্যাক্টিভ ডিকে হয়। তারপরে আমরা যদি কোনো একটা চায়ের কাপে যদি মানে গরম চা রাখা হয়, সেই গরম চাটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, এই ঠান্ডা হয়ে আসছে কুলিং, আস্তে আস্তে কুল হয়, এটা আছে নিউটনস ল অফ কুলিং এর মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায়। এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় কত সময় পরে কতটুকু ঠান্ডা হবে। হ্যাঁ, এগুলো সবই ডিফারেন্ট। আমি বললাম ফিজিক্সের কথা, কেমিস্ট্রির কথা, বায়োলজির কথা, এসব তো বিজ্ঞানে তো ব্যবহৃত হয়ই। ইভেন সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সে বিশেষ করে ইকোনমিক্সে তো একজন বললো যে ইকোনমিক্স এটা ব্যবহার করা, হ্যাঁ ইকোনমিক্সে এই যে মার্কেট ইকুইলিব্রিয়াম, হ্যাঁ মার্কেটের ইকুইলিব্রিয়াম বের করতে গিয়ে ডিমান্ডের কি অবস্থা, সাপ্লাইয়ের কি অবস্থা, রেট অফ চেঞ্জ, স্যাচুরেশন ইত্যাদি অ্যানালাইসিস করতে গিয়ে সেখানে আমার এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যবহার সেখানে হয়ে থাকে। তারপর আর কোথায় হয়, আরো হয়, যেমন আছে ইভেন এখনকার মতো পলিটিক্যাল সায়েন্সে পর্যন্ত ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ব্যবহার দেখা যাচ্ছে। পলিটিক্যাল সায়েন্সে একটা পলিটিক্যাল মুভমেন্ট যে সেখানে কতটুকু পরিমাণে একটা সমাজ কতটুকু সোশ্যালিজমকে ধারণ করতে পারে, কতটুকু ডেমোক্রেসিকে ধারণ করতে পারে, কতটুকু মানে সাংবাদিকের মত প্রকাশের সক্ষমতা আছে, এগুলোকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা প্যারামিটার, মাল্টিভেরিয়েট প্যারামিটার দিয়ে যদি ডিফারেন্সিয়েশন ফর্ম করা হয়, এগুলোর কিন্তু অ্যানালাইসিস করে বের করা যাবে যে মানে কি একটা সোশ্যাল স্টাডি বা পলিটিক্যাল স্টাডি করতেও আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল যেখানে রেট অফ চেঞ্জ আছে, যেখানে আমার সব প্রশ্ন কিছু এই দুনিয়া পরিবর্তনশীল দুনিয়া, এই পরিবর্তনশীল দুনিয়ার সবকিছু মেজার করতে হবে পরিবর্তনশীলতার আলোকে। আর এই পরিবর্তনশীলতা যে প্রকাশ, সেই প্রকাশটা আছে ডিফারেনশিয়ালের ডেরিভেটিভের মাধ্যমে। এই জন্য ডেরিভেটিভের যে জানাটা খুব ইম্পর্টেন্ট। ডেরিভেটিভের আমি তো তিনটা মানে বললাম ফার্স্টেই, একটা আছে লিমিটিং ভ্যালুর মাধ্যমে একটা ডিআই বাই ডিএক্স কি বোঝায়, দুই আছে জিওমেট্রিতে ডিআই বাই ডিএক্স বলতে বোঝায় যে কোনো একটা কার্ভের গ্রেডিয়েন্ট বা স্লোপের পরিমাণ আছে নরমাল, তাহলে নরমাল কিভাবে বের করা যায় সেটা স্লোপের পরে পারপেন্ডিকুলার, তারপরে যদি ওই দুটা গ্রেডিয়েন্টের গুণফল আছে অলওয়েজ -1, তাহলে আমি যদি সেখানে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাই পুরো একটা পয়েন্টে, তাহলে নরমাল গ্রেডিয়েন্ট কত পাবো, নরমাল সম্পর্কে আলোচনা করা যাবে। এবং আমি যদি কোনো রেট অফ চেঞ্জ, যেটা আমি থার্ড যেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে যে ডিআই বাই ডিএক্স এর যে ডেফিনেশন যে অংশটার মাধ্যমে, সেটার মাধ্যমে বোঝা যায় যে আমাদের মানে সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে, ফিজিক্স কেমিস্ট্রিতে এবং বায়োলজিক্যাল সায়েন্সে এবং সোশ্যাল সায়েন্সে, ইভেন পুরো মডেল যদি সাইকোলজিক্যাল মডেল হয় সেখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ক্যালকুলাস প্রয়োগযোগ্য। এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে আরো উচ্চতর শাখা সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মাল্টিভেরিয়েট আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা মাল্টিভেরিয়েট, তারপরে আরো হায়ার ডিফারেনশিয়াল, এই ডিফারেনশিয়াল দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। এটা ভেক্টরের মতো সাবজেক্ট, ভেক্টরের ক্যালকুলাস আছে, হ্যাঁ আর উপরে ক্লাসে ভেক্টর ক্যালকুলাস উপরে আছে টেনসর ক্যালকুলাস। এবং টেনসর দিয়ে যদি আমি মানে এবং ডিফারেনশিয়াল জিওমেট্রি বলে একটা সাবজেক্ট আছে, সেটাও ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপর ভিত্তি করে, এগুলো বড় ক্লাসের সাবজেক্টে আমি শুধু নাম বললাম যে পরিচিত করার জন্য। এই ডিফারেনশিয়াল যে জিওমেট্রি, এই ডিফারেনশিয়াল জিওমেট্রি একটা উন্নততর শাখা হচ্ছে ক্যালকুলাস, যেটা রাইমানিয়ান জিওমেট্রি পড়ে, নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। এই জিওমেট্রিও মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইউক্লিডিয়ান জিওমেট্রি, একটা নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। নন ইউক্লিডিয়ান জিওমেট্রি আছে সেই ইউক্লিডিয়ান জিওমেট্রির একটা অ্যাক্সিওম আছে যে দুইটা প্যারালাল লাইন কখনো ইন্টারসেক্ট করবে না। হ্যাঁ, দুইটা প্যারালাল লাইন সব সময় বহাই সমান্তরাল হয়ে যাবে, কোনোদিন ইন্টারসেক্ট করবে না। কিন্তু রাইমানিয়ান জিওমেট্রিতে দুইটা প্যারালাল লাইন ইন্টারসেক্ট করতে পারে, কারণ তার স্পেসটা যদি স্পেসের উপরে ডিপেন্ড করে তার লাইনটা তার ইন্টারসেক্ট। এইভাবেই নন ইউক্লিডিয়ান সিস্টেম আছে যেটা রাইমানিয়ান জিওমেট্রি বলা হয়। সে রাইমানিয়ান জিওমেট্রি করে ভিত্তি করে যে ক্যালকুলাসের যে শাখা সেটাকে বলা হয় আছে টেনসর ক্যালকুলাস। সেই টেনসর ক্যালকুলাসটাও কিন্তু অনেক ডিফারেনশিয়াল জিওমেট্রি বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যার পরে ভিত্তি করে বিবেচিত যেমন ফ্লুইডের ফ্লো বের করা যায়, ইলেক্ট্রোম্যাগনেটিজমকে ব্যাখ্যা করা যায়।
ইভেন আইনস্টাইনের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবং আইনস্টাইনের যে গ্র্যাভিটেশন, সেগুলো ব্যাখ্যা করার জন্য, সেই গ্র্যাভিটেশন ফিল্ড এগুলো ব্যাখ্যা করার জন্য এই মানে আর কি এই জিওমেট্রির এই শাখাটা, এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই শাখাটা, উচ্চতর এই শাখাটা টেনজেন্ট ক্যালকুলাস ব্যবহার করা হয়। এভাবে মানে আর কি যদি আমরা বলি যে প্রকৃতি কোন ভাষায় কথা বলে, প্রকৃতির ভাষা আছে গণিত। সেই গণিতের কিসের মাধ্যমে কথা বলে? প্রকৃতি যে কথা বলে, যেটা আমাদের সঙ্গে মানুষের মনের সাথে মানে প্রকৃতির যে ভাব প্রকাশের আদান প্রদান হয়, সেটা কিন্তু ডেরিভেটিভের মাধ্যমে। তার মানে এই ডেরিভেটিভের মাধ্যমে আমরা প্রকৃতির যে পালসটাকে আমরা বুঝতে পারি। প্রকৃতির পালসটাকে ডেরিভেটিভ বলতে শুধুমাত্র সিঙ্গেল ডেরিভেটিভ বুঝাচ্ছি না, ডেরিভেটিভ অ্যান্ড ডেরিভেটিভ অফ ডেরিভেটিভ, মানে সেকেন্ড ডেরিভেটিভ অ্যান্ড মানে ডেরিভেটিভ অফ সেকেন্ড ডেরিভেটিভ, দ্যাট ইজ থার্ড ডেরিভেটিভ অফ থার্ড ডেরিভেটিভ, দিস ইজ ফোর্থ ডেরিভেটিভ, অ্যান্ড ইন দিস অর্ডার ইট উইল বি হায়ার অর্ডার। তো ইন সায়েন্সে কিন্তু ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত নিয়ে ম্যাক্সিমাম ডিসকাশন করা হয়, অনেক অনেক ক্ষেত্রে থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাওয়া লাগে আর কি। তাই এই আছে আমাদের মূলত আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে ইউজ নিয়ে যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটা মোটামুটি এই পর্যন্ত। আমি আজকের যে আলোচনাটা করা হচ্ছে, সেই আলোচনাটা মূলত আমরা তো পপুলার সায়েন্সকে, বিজ্ঞান জাদুঘরের কাজ হচ্ছে বিজ্ঞানকে জনপ্রিয় করা, বিজ্ঞানকে পপুলারাইজ করা। তা আজকে আমরা আসছি ম্যাথমেটিক্সের এই শাখাটাকে, যেহেতু মৌলিক বিষয় এবং মৌলিক শাখা, যেখান থেকে আমরা ধরতে পারি যে গণিত স্টার্ট করে উচ্চতর লাইনে পড়ালেখা করে, এবং যেখানকার গণিতটা বিজ্ঞানের ভাষা কিন্তু বাংলা বা ইংরেজি ভাষায় কিন্তু বিজ্ঞান চর্চা করা যায় না, বিজ্ঞানের ভাষা গণিত, এবং সেই গণিত হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে গণিতের ভাষাকে প্রকাশ করা হয়, এবং সেটাকে ডিকোড করার জন্য ইন্টিগ্রাল বা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে সমস্ত টেকনিক, সলিউশন টেকনিক, এই সলিউশন টেকনিকের মাধ্যমে সলিউশন বের করে প্রকৃতিকে এক্সপ্লোর করে নিয়ে আসা, সেটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের কাজ এবং তার সলিউশন টেকনিকের কাজ। এবং সেইখানে এই সলিউশন করতে গিয়ে সেখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা পার্ট হয়ে যায়, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে যেটা আছে সলিউশন যেটা। কিন্তু যখন লিঙ্কিং যখন হয়, মানে কি ফিলোসফিক্যাল ইন্টারঅ্যাকশন উইথ আওয়ার ভিউজ উইথ নেচারের সাথে যখন আমার ফিলোসফিক্যাল ভিউ যখন ইন্টারচেঞ্জ করে, তখন ডিফারেনশিয়াল চেঞ্জের মাধ্যমে প্রকৃতি পড়ে আমরা বুঝবো যে প্রকৃতি কি ভাষায় কি বলতে চাইছে। সেই বলতে চাওয়াটা কিন্তু আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে আমরা প্রকৃতিকে রিড করি। এই জন্য প্রকৃতির ভাষাই হচ্ছে গণিত, প্রকৃতির ভাষাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রকৃতির ভাষাই হচ্ছে এই ডেরিভেটিভ, এগুলো প্রকৃতির ভাষা। এবং এইভাবে আমরা প্রকৃতির সাথে আমরা মানুষের যে মস্তিষ্কের বা মানুষের হৃদয়ের সাথে, মানুষের ভাবের সাথে প্রকৃতির ভাবের যে মিলনটা ঘটে, সেই মিলনটা ঘটে আছে এইভাবে যে ডেরিভেটিভের মাধ্যমে, এবং সেইভাবে আমরা চলি। তো আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য আজকের ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ক্যালকুলাসের তার ব্যবহার এবং কোথায় কোথায় ব্যবহার করা যায় সেই সম্পর্কিত আলোচনা। এটা একেবারে ওই অঙ্ক করার না, তবে ওই অঙ্কগুলো করলে যে কি কি ফলাফল পাওয়া যাবে, কেন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে যাব, আগ্রহী হব, সেই জন্যই আজকের এই আলোচনা। তো বিজ্ঞান জাদুঘর হচ্ছে একটা অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞানকে জনপ্রিয় করা